নমস্কার, আমি সুপ্রতীক। ফোরাম অফ ভলেন্টারি অর্গানাইজেশনসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের অনুষ্ঠান এক অন্য আঙিনার গল্প। আমাদের পরিচিত নাগরিক বৃত্তের বাইরে যে বিপুল জনজীবন, যে প্রান্তিক জীবন, সেখান থেকে উঠে আসা বিশেষত মহিলারা, যারা দীর্ঘদিন তাদের অধিকার নিয়ে লড়াই করছেন, জমির অধিকারী হোক বা অন্যান্য অধিকারী হোক, তারা দীর্ঘদিন লড়াই করছেন, প্রতিবাদ করছেন এবং সরব হচ্ছেন। তাদের বক্তব্য তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আজ আমার সাথে রয়েছেন এমনই একজন সংগ্রামী কৃষিজীবী মহিলা, যিনি সুন্দরবনের নামখানা ব্লকের দারিকনগর গ্রাম থেকে উঠে এসছেন। আমার সাথে আছেন শ্রীমতী শুভঙ্করী জানা মহাশয়া। নমস্কার শুভঙ্করী। নমস্কার সুপ্রতীক বাবু, সুস্বাগতম। আমাকে আপনার এইখানে ডেকে আনার জন্য আমরা স্বাগত জানাই আপনাকেও। শুভঙ্করীজি, প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে আপনার ছোটবেলার কথা, আপনার বেড়ে ওঠার কথা, আপনার গ্রাম, আপনার সেই জীবন পরিবেশ সবটা কেমন ছিল? আমার ছোটবেলা আপনি জানতে চাইছেন তো? তার ছোটবেলায় আমার যেখানে এখন বর্তমান বাস করি ওটা আমার শ্বশুর বাড়ি। আগে পাশের গ্রাম নামখানা ব্লকের দক্ষিণ চন্দ্রনগর গ্রাম। সেই দক্ষিণ চন্দ্রনগর গ্রামে আমার জন্ম। তার বাবা ঠাকুরদারা মেদিনীপুর জেলার বাস করত, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে এসছেন। ওখান থেকেই আমার বেড়ে ওঠা। বাবার বাড়িটা ছিল একদম সুন্দরবনের একটা নদীর পাশে। তা আমরা যখন বড় হই বাবাকে জিজ্ঞেস করছিলাম, মানে প্রান্তিক একদম নদীর সাইড থেকে যখন একটা স্কুল কলেজে যেতে হতো, কলেজ তো ছিলই না, স্কুল কলেজে যেতে হতো অনেক দূর, কাদা মাটি হেঁটে হেঁটে রাস্তায় লাফুন যেতে হতো। তখন বাবাকে আমরা জিজ্ঞাসা করতাম, বাবা এখানে বাড়ি করলে দেন? তখন বাবা জেঠু ওনারা বলতেন আমাদেরকে গল্প শোনাতে। আর আমরা তো মেদিনীপুরের মানুষ, 24 পরগনায় এখানে জলা জঙ্গল ভূমি, খাল বিল নদী, প্রচুর মাছ পাওয়া যেত। আর নৌকোয় করে মানে মেলিয়ে আসতে হতো। সেই নৌকোয় করে আসার জন্য তখন একমাত্র পথ ছিল সমুদ্র। আর নৌকোয় করে আসার জন্য এটাই যে যাতায়াতের সুব্যবস্থা ছিল, এই জন্য নদীর পাশে বাড়ি করেছে। শুধু মাছ কাঁকড়া ঘুরে খাওয়ার জন্যও যেমন, তেমনি যাতায়াতের সুব্যবস্থার জন্য। আর সেখান থেকেই আমাদের সেই বাড়ি এখনো আছে, যদিও বাবা নেন, ভাইরা খান শহর থেকে পরবাড়ি করেছে। সেখান থেকে আমাদের বেড়ে ওঠা ছোট্ট জীবন, আমাদের একান্নবর্তী পরিবার। বাবা আর দুই জেঠু ছিলেন। আর দুই জেঠু, বাবা ছোট, আমার বাবা সেচ বিভাগে কাজ করতেন, সেচ দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্ট। আগে শুনেছি বাবা জেঠুরা বড় ডিলার ছিলেন। তখন একটা একটা মৌজাই করে এক একজন রেশন ডিলার ছিল। তা সেই ডিলারশিপ ছুড়ে দেওয়ার পরে বাবা ইরিগেশনের কন্ট্রাক্টর। সেইখান থেকে আমাদের লেখাপড়া শেখা, বেড়ে ওঠা। প্রথম জীবনে আমরা ছিলাম 3 বোন। প্রথমে আমার কোনো ভাই নেই বলে পরদিন তো ওরা 3টি বোন। আমার বড়দি রয়েছে, আমার বোন রয়েছে, আমি, তারপরে কিন্তু আমার 3টে মেয়ে। আর ভাইরাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আমরাও করেছি। এখন শিক্ষা থাকলেও চাকরি বাকরির ব্যবস্থা খারাপ, এই জন্য ভাইরা এখন বিদেশে ইরাক, ইরানে যায়, সিঙ্গাপুর যায়। সেখান থেকে ওরা একটা ভালো ডেভেলপমেন্ট করেছে। প্রায় আমাকে নামখানা ব্লকের অধিকাংশ ছেলেরা এখন বাইরে বিদেশে থাকে। সেদিক থেকে অর্থনৈতিক দিকটা এখন চাঙ্গা নামখানা ব্লক। তা আমরা এখন তার পিছিয়ে যাওয়ার দিক 35-37 বছর, 40 বছর আগে আমার বয়স এখন 55। তা তখন আমরা দেখেছি যে আমাদের যে স্কুলে যাওয়া রাস্তাঘাট, পড়াশোনা খুব দুঃসহ অবস্থায় ছিল। তাও তার মধ্য দিয়ে আমরা মোটামুটি, বাবা যেহেতু এডুকেটেড ছিলেন, মা এডুকেটেড ছিলেন। তখনকার দিনে আমার মার বিয়ে হয়েছিল 13 বছর বয়স, আর মা 7-এ পড়তেন, বিয়ে হয়েছিল না, কিন্তু তখনকার দিনেও 9-10 পর্যন্ত করেছিলেন। সেই দিক থেকে দেখেছি যে মায়ের শিক্ষা আছে তো বাবারও শিক্ষা আছে। সেই দিক থেকে আমার জেঠু থেকে আমাকে পরিবারটা এডুকেশনের দিক থেকে পেয়ে নি। সেই দিক থেকে পড়াশোনা আমার শুরু হয়। দিদিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তবে আমার
গ্রাজুয়েশন কমপ্লিটের মধ্যে আমার 1 বছর হয়েছে স্যার। আপনাকে যদি আচ্ছা, সেটা বলেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা নিশ্চয়ই জানতে চাইবো। আপনার পড়াশোনা শুরু হলো, তারপর বোধহয় বিয়ে হলো আপনার। হ্যাঁ, পড়াশোনা যখন আমি মাধ্যমিক দিই 86 মাধ্যমিক দিলাম। তারপরে 11 যখন পড়ি তখন 11-এর অ্যানুয়াল পরীক্ষার সময় বাংলা পরীক্ষা দিয়েছি, ইংলিশ পরীক্ষা দিয়েছি, তারপরে কিন্তু আমার বিয়েটা ভাঙা দিয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়েটা একটা রহস্যজনক। আমার মামা, আমার মেসো, ওনারা দেখেছিলেন তখনকার দিনে চাকরি বাকরি না থাকলেও একটা এডুকেটেড ছেলে খুঁজে পাওয়া কষ্ট। আমার হাজব্যান্ডও এডুকেটেড, ওনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। একাধারে গ্র্যাজুয়েশন কমপ্লিট যেমনি করেছেন তেমনি ওনার আরেকটা দিক আছে, উনি খুব ভালো আর্টিস্টও, খুব সুন্দর আঁকতে পারে। আচ্ছা আপনাকে দেখেও আপনাকে এঁকে দিতে আচ্ছা আচ্ছা তা ওই দিক থেকে সবার একটা মন চার্ম ছিল। আর্ট কলেজে উনি চান্সও পেয়েছিলেন হান্নাটে। সেদিক থেকে তখন আমার শ্বশুরেরও 3 ছেলে আর একটাই মেয়ে। আমার শ্বশুর তখনকার দিনে 93-তে ওনারা উনি বলেছিলেন যে আমার 3টে ছেলে, সবাইকে লেখাপড়া শিক্ষাতে হবে। তখনকার দিনে 30,000 টাকা চেয়েছিলেন। ফাইন আর্ট টালিবাজি ওখানে চান্স পেয়েছিলেন, কিন্তু শ্বশুর সেটা দিতে না পারার ওনার থেমে গেছে এইখানে। কিন্তু এখনো উনি ওই কাজটা করেন, চালিয়ে যান। বর্তমান ওনার মুদিখানা রয়েছে। আর আমার শিক্ষা ওই 11-এ পড়তে হচ্ছে আমার বিয়ে হলো বৈশাখের 31 তারিখ। তা আমার বিয়েতে একটু অনিচ্ছা ছিল, সেটা কি মূলত পড়াশোনার কারণে? পড়াশোনার কারণে আমার আমি বলছিলাম বাবাকে যে আমার পড়াশোনাটা আমি চালিয়ে যাব। এই জন্য বাবাও আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বেড়েছিলেন, শ্বশুরমশাইও কথা দিয়েছেন। শ্বশুর বাড়ির লোকজন, জেঠ শ্বশুর আর যারা বাসি টাসি ছিলেন ওনারাও কথা দিয়েছিলেন। আমার একটু রেজাল্টও ভালো ছিল তখনকার দিনে। 86-87 তখনকার দিনে আমার রেজাল্ট মোটামুটি ভালো, ফার্স্ট ডিভিশন প্রায় নম্বর ছিল। তখন তো ফার্স্ট ডিভিশনে মানে 900 নম্বরের পরীক্ষা, 540 পেতে হয়, আমি 522 পেয়েছি। আচ্ছা আর সেদিক থেকে পড়াশোনায় যেহেতু ভালো, সেদিক থেকে মনেও জেদ ছিল যে একটা কিছু করবো। সেই দিক থেকে পড়াশোনার জন্য খুব ইচ্ছে ছিল, যার কারণে সবাই রাজি হয়েছিল পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে। তারপরে বিয়ের পরে আমি ফেরত আসার পরে আবার বাবার বাড়িতে চলে যায়। সেদিন থেকে আবার এইচএস পরীক্ষা দিই। এইচএসের হাই সেকেন্ডারি পাস করার পরে আবার কলেজে অ্যাডমিশন নিই। ফার্স্ট ইয়ার দিই। ফার্স্ট ইয়ার দেওয়ার পরে তারপরে সংসারে ডুবে গিয়ে আবার পড়াটা বিদুই আবার বন্ধ হয়ে যায়। তারপরে আবার আমার মনের যে সেই জেদটা ছিল, শ্বশুরবাড়ির চাপ, বাড়িতে শ্বশুরবাড়িতেও একটু অবস্থা বলুন, আগেকার দিনে মধ্যবিত্ত, জমি জমা ছিল বিশেষ করে সব সবার জমি জায়গার মধ্যে কৃষিজীবী ওনারা শ্বশুরবাড়ি, জমি জায়গা প্রচুর থাকার জন্যে চাষ, ধান কাটা, পানের বড়ো যেগুলো ছিল প্রচুর লোকজন খাটতো, তাদের রান্না বান্না করে দেওয়া। যেহেতু বিয়ে হয়েছে, বৌমা হয়েছি, শাশুড়ি একা, সেদিক থেকে শাশুড়িকে হেল্প করা একটা দায়িত্বের মধ্যে করে গেছি। তখন করাটা কি তারপরে পরবর্তীকালে আবার আমি কিন্তু থেমেছিলাম না। যদিও আমার ছেলে মেয়ে হলো, মেয়ে যখন 2006 সাল আমার মেয়ে মাধ্যমিক দেয়, 2008 মেয়ে উচ্চ মাধ্যমিক দিল। আর করে উচ্চ মাধ্যমিকের পরে 2009 সাল থেকে আমার মেয়ে কলেজে পড়তে শুরু করি। মেয়ে কলেজ যায়। কলেজ কিন্তু আমাদের লামখানা ব্লকে ছিল। আমাদের কলেজ ছিল কাকদ্বীপে অবস্থিত নামখানা, একটা দক্ষিণ সুন্দরবনের একটা প্রত্যন্ত ব্লক। ওখানে যাতায়াতের খুব অসুবিধা ছিল। বড় একটা নদী ছিল, হাতালিয়া নদী। সেই নদীটা পেরোতে হলে খুব কষ্ট। নৌকো দেখেছে নাকি? নৌকো, হাত নৌকো, দাঁড় টেনে টানে যায়। আর মেশিন, এখনকার দিনে তো মেশিন হয়ে গেছে, তখন কিন্তু হাতে দাঁড় টেনে টেনে নৌকোই করে বেরোতে হতো। আর বিশেষ করে মহিলাদের কলেজ যাওয়া, সেই সকাল 7টায় বেরোতে হতো, কলেজে আসতে হবে কাকদ্বীপ প্রায় 40 কিলোমিটার পর। হাউস গাড়ি করে
মেয়েরা পড়াশোনা করতো, আমারও যে ছিল যে আমার জীবনে যেটা করেনি আমার মেয়েকে সেটা দিয়ে দেওয়া হবে। তা মেয়েকে কলেজে ভর্তি করতে আমি এসেছিলাম। আমি এসে তারপরে ওখানে কথাবার্তা বলার পরে আমারও জীবনে যা ইচ্ছে ছিল, আমাদের বন্ধু বান্ধব যারা ছিল বলে তুই পড়াশোনা করবি, পড় না। তখন আমিও জানি ওপেনে একটা পড়া যায়, ওপেনে এখন তো ওপেনে ডিস্টেন্সে অনেকেই পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এমএ কমপ্লিট করে। আমিও ভাবলাম কি যে পড়াশোনাটা চালিয়ে দিন। তাছাড়া আমার থেকে আমার মেয়ে আরও আমাকে ইন্সপিরেশন বেশি জুগিয়েছিল। আর আমার হাজব্যান্ডও বলে পড়ো, মেয়ে পড়বে, কলেজে যাবে। আমি যখন কলেজে যেতাম আমাকে প্রায় অনেকে কাকিমা বলে, তাদের সঙ্গে মতো বিরাম্বি কন্টিনিউ 4 বছর কমপ্লিট করেছি, হিস্ট্রি অনার্স নিয়ে কাজ করেছি। এখানে তো থেমে নেই, এমএটা দেওয়ার কথা ছিল, মেয়েও এমএতে কিনছি। পরবর্তীকালে মেয়েরও একটা ভালো কোর্সের চাকরি করে, সিআরপিএফ এর চাকরি করে অ্যাডভান্সিএফে, মেয়েকে দেওয়া হয়েছে। মোটামুটি এই জায়গায় থেমে আছি। না, আপনার যে এই পড়াশোনার, শুধু যদি পড়াশোনার রান ধরি, সেখানে যে ওঠা পড়া, প্রথমে পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে যাওয়া, তারপর একটা সময় পর সংসার করতে করতে সে পড়াশোনাটা বন্ধ হয়ে যাওয়া, যেটা খুব সাধারণ একটা ঘটনা, মানে ঘরে ঘরে এটা হয়। কিন্তু আপনার ঘটনার গল্পের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনি থেমে থাকেননি। আপনি আপনার যে জেদ, আপনার যে স্বপ্ন যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, সেটা আপনি কোনো না কোনোভাবে কিন্তু করেছেন। এইখানেই আমার প্রশ্ন যে এই যে পড়াশোনাটা করতেই হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে শুধুমাত্র নিজের জন্য, নিজের স্বপ্ন বা নিজের জেদ আছে আমার যে আমি পড়াশোনাটা চালিয়ে যাব, এইটা অনুপ্রেরণা কোথায় পেলে? এটা কি শুধু পরিবার যে আপনার পাশে ছিল সে কারণেই হয়েছে? না, শুধু পরিবার না, শুধু পরিবারও তো ছিল। একটা পরিবার না সাপোর্টিং করলে তো পায় না। সেরকম সমাজের বুকে আমি একটু দেখিয়ে দিতে চাইছিলাম যে আমরা নারী, আমরা সব পারি। আর রবি ঠাকুরের সেই কবিতা, নারী কি আপন ভাগ্য জয় করিবার কেন নারী দিনটা, আর কাজী নজরুল ইসলামের সেই বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ পথ অর্ধেক তার সৃজিয়াছে নাই অর্ধেক তার ন, এইসব কবিতাগুলো আমাকে ইন্সপিরেশন জাগিয়েছে। পরবর্তীকালে যেটা আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তার সংবিধানে নারী পুরুষ সমান, যার মৌলিক অধিকার আছে, পুরুষ এবং নারীদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোতে যে সমান অধিকার আছে, সেটাও আমাকে ইন্সপিরেশন দিয়েছিল যে নারী আমরা সব করতে পারি। এটাও আমার মনে একটা ভ্যাকসিনে খাওয়া ছাড়া শিক্ষাই তো চেতনা আনে না। তা শিক্ষার থাকলে তার মধ্যে কিছুটা পরিবর্তন হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আগে তো জানতে হবে সমাজ, সব কিছু আমরা শিখেছি কোথা থেকে, শিক্ষা দেখে পথিক বিকি, সেই শিক্ষাও আমাকে অনেকটা ইন্সপিরেশন দিয়েছে। যেভাবে সাপোর্টিং করেছে আমার শাশুড়ি মা, না একজন নিরক্ষর মহিলা, কিন্তু আমার পিছনে খুব সাপোর্টিং করেছে আমার এই শিক্ষার। একজন শাশুড়ি, তিনি যদি না সাপোর্টিং করতেন তাহলে তো আমার পক্ষেই যাওয়াই যেত, বা আমি যেতেই পারতাম। শাশুড়িও একদম চেষ্টা ছিল আমাকে একটা লক্ষ্যে পৌঁছে আমার তো ছিল, তার সঙ্গে পরিবার, শাশুড়ি সবারই ছিল। পরিবারের একটা বড় ভূমিকা ছিল, এটা স্পষ্ট। শুভাঙ্গরদি, আমি যদি মানে জানতে ইচ্ছে করছে আমার, সেটা হচ্ছে ছোটবেলায় আপনি যখন বেড়ে উঠছেন, শৈশব বা কৈশোর, এই সময়টায় এমন কোনো ঘটনা মনে পড়ে আপনার যেটা দেখে আপনার প্রথম মনে হয়েছিল যে এই সমাজে নারীদেরও সমান অধিকার কইর, বা প্রথমবার আপনার মনে এই ধারণাটা জন্মেছিল? কোনো একটা ঘটনা দেখে এরকম কোনো স্মৃতি আছে আপনার? হ্যাঁ, আছে তো। সেটা আমরা যখন ছোট ছিলাম, পড়াশোনা করতে দিতাম, তখন গ্রামে তো বিশেষ করে গ্রামের মহিলাদের উপর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামীরও ভীষণ অত্যাচারী। রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছি, দেখতাম যে কারোর হাজব্যান্ড তার স্ত্রীকে মারছে। কেন মারছে? মানে মেয়েরা জানেন তো স্বর্ণলতার মতো, প্রথমে জন্মগ্রহণ করে বাবার বাড়িতে, সেটাও বাবা মা মনে করতো যে এটা শিক্ষিত, বিশেষ করে অশিক্ষিত যারা ছিলেন ওরা, তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু কারণ তিনারা মনে করতেন যে ছোট থেকেই এই মেয়েটাকে বড় করছি, বড় হলেই হতো পরের জন্য চলে যাবে। তা সেখানে শ্বশুর বাবার বাড়িতেও মেয়েরা স্বর্ণলতার মতো, আবার শ্বশুর বাড়ি এসেও তাদের কিছুই নেই, শ্বশুর বাড়িটাও তাদের কাছে
মানে নিজস্ব কোনো না। শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামী তারা বলতেন এই পরের বাড়ির মেয়ে রাত্রি কিছুই জানে না, কিছুই বোঝে না, ওদের কোনো অধিকার নেই এখানে। নিজেটা আমার মনে হয়েছিল যে মানুষের বেঁচে থাকতে হলে যদি সংবিধানে থাকে পুরুষ নারী সমান সমান, এত মনীষী ওনারা বলে গেছে, বিদ্যাসাগর, রাজা রাম রায়, নারী অধিকার, নারীর শিক্ষা, নারীদের জন্য এত কিছু করে গেছেন। তাছাড়া আমাদের যে পাশ্চাত্য শিক্ষাগুলো আমরা যেসবের বইগুলো মিথিল্য করেছি, নারী শিক্ষা হলে সমাজ এগোবে, দেশ এগোবে। আর সেদিক থেকে আমরা মনে করেছি যে আমি মনে করছি যে শিক্ষাই তো সব কিছু আনতে পারে। তার যে ঘটনাগুলো আমাকে তখন নাড়া দিয়েছিল যে একজন নারী সে তার কোথাও ঠাঁই নেই বলে সে এই জায়গাগুলো তাকে মানে কষ্টের সঙ্গে তাকে চলতে হচ্ছে। তবে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরই সব, এই ধারণাটা আমাকে খুব নাড়া দিয়েছিল যে কেন পুরুষরাই সব পাবে, একটা নারী একদম যদি আমি গৃহবধূ হই সকালে সবার আগে আমাকে কিন্তু উঠতে হবে। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড কোথায় যাবে, কি খাবে, শ্বশুর কি খাবে, সব কিছু একটা নারী সকাল থেকে এসে সবার আগে উঠবে, আর কিন্তু হবেও সবার শেষে, সবার পরিচর্যা করে। কিন্তু সেই নারীটার দিকে কেউ তাকায়নি। সেদিক থেকে আমার মনে হয়েছিল যে নারী তার সমান অধিকার পাক, তার সব কিছুই পাক, তার জমি জায়গা, তার যা আছে এই পৃথিবীতে, এই প্রকৃতিতে তার যা কিছু আছে সমান কিছুটা হলেও তার পাওয়ার অধিকার আছে, এটুকু আমার মনে দিয়েছিল। আপনার নারীর অধিকার বা মেয়েদেরও সমান অধিকার প্রয়োজনকে এটা আপনি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিলেন এবং তারপরে আপনি বেড়ে উঠলেন। আমি জিজ্ঞেস করছি, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় এরকম কোনো ঘটনা ঘটেছে যে আপনি নিজে কোনো একটা অধিকার, সে জমির অধিকার বা মালিকানার অধিকার, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছে? যেটা আমার নিজস্ব ধারণাটা আমি ব্যক্তিগত, তারপরে পারিপার্শ্বিক গুলো আমি পরে বলেছি। ব্যক্তিগত দেখেছিলাম যে আমার শ্বশুরের বয়স যখন 83 বছর, শ্বশুর যখন রোগ সজ্জায়, বাবার মানে আমার শ্বশুরকে, আমার শ্বশুরবাবুটাও বলি না, আমার তো বাবাই বলি, বাবা মা। তার শ্বশুরের যখন শ্বশুর অসুস্থ হন, সেই অসুস্থ হওয়ার সময় আমি দেখেছি যে জমি জায়গা নিয়ে যেন সবাই একটা ব্যতিব্যস্ত। কি ছেলেরা, কি পারিপার্শ্বিক অন্যরা বলছে তোমার বাবারও মানে মৃত্যুকাল, এই সময় জমি জায়গাগুলো ঠিকঠাক করে না। সেদিক থেকে দেখলাম একদিন আমাদের বাড়িতে, আপনি জানেন না রাজনীতিকরা তারা যারা শুভানুধ্যায়ী তারা এসেছে, তারা তাদেরকে ডাকা হয়েছে, তারা সবাই এসেছিল, এসে জমি বন্টন চলছি। আমার শ্বশুরের 27 বিঘি জায়গা ছিল যখন এই বন্টনটা হয়, আর আমার হাজব্যান্ডের 3 ভাই আর একটাই আমার ননদ। তা দেখলাম যে ভাগ বন্টন করতে গিয়ে 3 ভাইয়ের মধ্যে ভাগ হচ্ছে, কিন্তু আমার শাশুড়ির বা আমার ননদের বোধের কোনো ভাগ নেই। সেদিন আমি বলছিলাম ওইখানে যে সবাই তো তখন আমি কিন্তু তখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি। ওই সবাই বসে বলছিলাম আমি যে সবার ভাগ বন্টন হচ্ছে, ননদের কাছে ননদকেও দিতে হবে, বা মা রয়েছে, আমার শাশুড়ি রয়েছে, তারও তো একটা ন্যায্য পাওনা আছে, তাদের দিকে কেন বঞ্চিত করাচ্ছি। তখন যারা সবাই ছিলেন তিনারা বলছিলেন যে ননদকে তো বিয়ে দেওয়া হয়েছে, অনেক গয়নাগাটি দেওয়া হচ্ছে, টাকা পয়সা দিয়ে খরচ করে বিয়ে দেওয়া দিচ্ছে, কেন জমি জমা দিতে করে। তখন আমি প্রতিবাদটা করেছি যে আমার শাশুড়িকেও দিতে হবে, আমার ননদকেও দিতে হবে। 27 বিঘি আছে, আপনি ছেলেদের মধ্যে ধরুন 3 বিঘে দেবেন, আর যে 7 বিঘে জায়গা ওগুলো দিতে হবে। তবে সেটা লড়াইটা করেছিলাম, সেদিন আর হলো না। যেনারা বসছিলেন অনেকে চেয়েছিলেন যে না 3 ভাইকে দিয়ে দেওয়া হবে, আবার অনেকে বলছিলেন না বৌমারি পদ্মতা যুক্তি আছে। সেই যুক্তিসঙ্গত কথা মনে করে ওনারা সেদিন সভা ভঙ্গ করেছিলেন। পরবর্তী দিনে আবার যখন আলোচনা হয়েছিল, আমার ননদকে 1 বিঘে জায়গা দিয়েছিল, আমার শাশুড়িকে এইখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে। ওনারা 1 বিঘে আর একজন 2 বিঘে জমি যে পেলেন, সেটা পেলেন সেই কারণেই, কারণ আপনি প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, প্রতিবাদটা তো আমি করেছিলাম, যার জন্য ওনারা দিয়েছে। আপনি প্রথম কথা তুলেছিলেন যে এটা অন্যায়, এটা ঠিক নয়। ঠিক না। এই যে আপনি একজন সাধারণ গৃহবধূ হয়েও ওই সময় দাঁড়িয়ে একজনকে আপনার মনে হচ্ছে এটা অন্যায়, আপনি দৃঢ়স্বরে বলছেন, এটা কিন্তু আমাদের আশেপাশের পরিবারের মধ্যে বা মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে
আমরা কিন্তু সচরাচর দেখতে পারি না। মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মহিলারা বা মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে বা অবিবাহিতারা যেই বোন, তারা নিজেদের কতটুকু অধিকার, নিজেরা কতটুকু পাওয়া তাদের উচিত, সেই সম্বন্ধে তাদের সম্মুখ বা কোনো বেসিক ধারণা কেন, বা তারা হয়তো সচেতন নয় সেরকমভাবে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে আপনার যে আশেপাশে আপনি যেখানে থাকেন বা আছেন যে জায়গাটায়, তার আশেপাশে যে মহিলারা বা মেয়েরা, তারা কি সচেতন, বা এই সচেতনতা কি ছড়িয়ে দিতে পারা গেছে? বর্তমানে আমি কিন্তু অনেকটা ছড়িয়ে দিয়েছি। আমার এখন জব হচ্ছে, আমি একজন নবনারী কর্মী। তা আমার অনেক মায়েদের নিয়ে আমার মানে সমাজটা চলে। মানে প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা মায়ের হাড়ি বাড়ি আমরা বুঝি, বিভিন্ন প্রোগ্রাম আমাদের হোম ভিজিট করতে হয়, পালস করলেও করতে হয়। প্রত্যেকটা মায়ের সঙ্গে আমরা, যেটা তার বাড়ির যা শ্বশুর ভাসুর বা শাশুড়িকে বলতে পারে না, তারা কিন্তু নির্বিধায় আমাদের সঙ্গে কথা বলে। তা সেদিক থেকে দেখেছি যে অন্যায়ের যেখানে যা অন্যায়, বা এই যে জমি জায়গা এইসব নিয়ে যে কিছু ওনাদের পাওয়ার অধিকার আছে, সেই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করাই, বলি যে এটা তোমার ন্যায্য পাওনা, কেন তুমি বঞ্চিত হবে। এই বলে আশেপাশে পারিপার্শ্বিক আর যারা, বা আমার যখন জেঠ শ্বশুরের মেয়েরা পায়নি জমি জায়গা, তাদেরকে বলে আমরা আবার তাদেরকেও পাইয়ে দিয়েছি। আর আমি বলি ভাসুকদের সঙ্গে কথাবার্তা বলে, জেঠ শ্বশুর মারা যাওয়ার পরে জেঠিমা ছিলেন, তার যে সম্পত্তি তাদেরকে পাইয়ে দিয়েছি। বাবার বাড়িতে গিয়েও আমরা, আমাদের তিন বোন আমরা সবাই হাত পেয়েছি। হাত মানে কি, এটা আমার অধিকার। ভাত এটা আমার টেনশন, এটা আমার অধিকার। এটা আমরা ভাই বোন সবাই সমান, সবাই যতজন আরিসান থাকবে ততজন তার অধিকার, সেটা তার পাওনা, ন্যায্য পাওনা। তাছাড়া এটা অন্য আনিকে যদিও আপনি ভাববেন না, বর্তমান যে সমাজ ব্যবস্থা বাঁচতে বলে আমাদের যে নিডস গুলো দরকার, তার মধ্যে জমি একটা বিশেষ জায়গার। ওইটা আমরা কথাই বলি না যে পায়ের তলায় মাটি নেই, মাটি কেউ নিয়েও আসেনি আর মাটি কেউ নিয়েও যাব না। কিন্তু পায়ের তলায় মাটি নেই মানে কি, সেই পুরুষতান্ত্রিক সমাজে আমার ঘর, আমার বাড়ি, আমার জমি সবই পুরুষে, মহিলার কিছু নেই। আজকে দিনে দাঁড়িয়ে যদি কোনো মহিলা কোনো অসহায় অবস্থায় পড়ে, তিনি যে কিছু করে খাবেন, একটা বিজনেস করতে গেলে, একটা লোন নিতে গেলে, তার মানে কিছুই নেই, তার নামে জমি জায়গা নেই। একটা ব্যাংকে তার একটা বই করা আছে, তার হাজব্যান্ড ধরুন একটা অ্যাক্সিডেন্টলি মারা যেত, সে মেয়েটা অসহায়, সেই মেয়েটা কি করে খাবে, তার পাশে কে দাঁড়াবে? কিন্তু তার নামে যদি একটু জায়গা থাকে, সালি জায়গা থাকে, তাহলে সে একটা লোন নিয়ে কিছু করতে পারবে। আগে তো দেখবে আপনার প্রপার্টিটা কি আছে, এমনি এমনি তো কেউ দেবে না। সেদিক থেকে আমার বলে ভাই যে এটা অবশ্যই জমি যতটুকু থাকতো না কেন, একটা নারী কিছুটা হলেও থাকার দরকার আছে। এই করতে করতে এখন আমাদের ওইদিকে যাদের জমি জায়গা যা কিছু ভাগান্তর হয় না, সেখানে আমরাও যেরকম উদ্বুদ্ধ করাই বলে যে তার ন্যায্য পাওনাটা তাকে দেওয়াবো, যেভাবে এখন প্রায় সবাই পাচ্ছে। এটা আমি আমার গ্রামে গঞ্জে বা নামখানা ব্লকের একজন নারী হিসাবে সমাজে নারীর যে অধিকার আছে, বিভিন্ন সংঘ, মহাসংঘ, উদ্যোগের মধ্য দিয়েও আমি বার্তা দিয়েও আমরা দিয়ে থাকি। তাছাড়া না, বর্তমান নারী এগোলে সমাজে এগোবে, এই কথাটা আমার মাথায় কিন্তু সবসময় সেট করেছে। যার জন্য নারীর শিক্ষা, নারীর প্রগতি, আমি এগুলো নিয়ে কাজ করি। উমেন্স পাওয়ার, এই জন্য বিশেষ করে এটাই প্রয়োজন। একটা ধরুন আজকের দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আমাদের যে বাংলার বাড়ি, এইগুলো পেতে হলে, কৃষক বন্ধু প্রকল্প বেরিয়েছে, সেটা পেতে হলে, যেটা 2019 সালে আমি দেখেছি যে নামখানা ব্লকের প্রথম দিনই রেজিস্ট্রেশন আমরা প্রত্যেকটা জিপিতে যখন ক্যাম্পগুলো দেখেছিলাম, বেশি পুরুষরা লাইনে দাঁড়িয়েছে, তাদের জমিয়েছে, তারা দাঁড়িয়েছে, তাদের ন্যায্য পাওনাটা পাবে। কৃষক বন্ধু প্রকল্প বছরে 2,000 টাকা, 4,000, 5,000, 10,000 টাকা, যার যেরকম জমিয়েছে, নারীরা সেখানে নেই। তখন আমার মনে হয়েছিল নারীরা দেখুন সারাদিন অনর্বল কর্ম করে যাচ্ছে, তার কিন্তু অধিকার নেই। আর 2019-এর পর 2025 সাল, তখন 21,000 কৃষকের মধ্যে গুটি কয়েক মহিলা ক্ষয়ক্ষতি বন্ধু ছিল। বর্তমান 2025 সালে প্রায় 4,500 মহিলা কৃষক বন্ধু আছে। এটা আমার শুধু না,
আমরা এরকম বলে বলে আমরা যারা সমাজের কাজ করি গ্রামের নারীদের মর্যাদা নিয়ে নারীদের অধিকার নিয়ে তারা বলতে বলতে নান্দে একটা জায়গা দিয়ে দিয়েছে। আগামী দিনে আমার মনে হয় নারীদের আরো আরো কিছু সচেতন হবে, নারীরা আরো তাদের অধিকার ন্যায্য পাওয়ার। আচ্ছা, মহিলাদের যে এই অধিকারের লড়াই, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং, কথাবার্তা, ওয়ার্কশপ বিভিন্ন জায়গায় হয়, মানে গোটা ভারত দেশ জুড়েই হয়। তো আমার যেটা ব্যক্তিগত একটা কৌতূহলের জায়গা, যে একজন মেয়ে সে যখন বড় হচ্ছে, সে আস্তে আস্তে বুঝতে শিখছে তার চারপাশে পৃথিবীটা কেমন, পুরুষতন্ত্রটা কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তাকে কি শুধুমাত্র মিটিং করে বা তার মাথায় তাকে সচেতন করে তোলবার উদ্দেশ্যে তাকে বাইরে থেকে মিটিং করিয়ে বা আলোচনা করে তার মাথায় কি এটা ঢুকিয়ে দেওয়া যায়, নাকি বিষয়টা সে নিজের জীবনে একেবারে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে যে না, এটা আমার প্রাপ্য? সেই জায়গাটাই তাকে যেতে হবে, তার জন্য চাই শিক্ষা। ঠিক। শিক্ষা সচেতন হলে নিজের নিজের কি কি রাইটস গুলো আছে সে তার নিজের প্রয়োজনীয়তা তখনই বুঝবে। আমি যেরকম বুঝলাম, আমি যখন সংবিধান করলাম, আমি যখন আমাদের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে নিলাম, তা সেদিক থেকে নারীর শিক্ষা হলে নারী সচেতন হবে, নারী জানতে পারবে তার কি কি প্রয়োজন, কি কি তার অধিকার আছে, তখন সে নিজের থেকেই দেখে দেবে। এখন আমাকে কনভিন্স করিয়ে করাতে হচ্ছে, কিন্তু আগামী দিনে আর মনে হয় আগামী 5 বছরে নারীরা অনেকটা জাগবে। নারী জেনে গেছে আমাদের এখন নামনা ব্লকে বড় বড় কলেজ হয়েছে, বিএড কলেজ হয়েছে, বেসিক কলেজ হয়েছে, বিভিন্ন রকমের নারীদের শিক্ষার জন্য আরও অনেক বড় বড় আইটিআই কলেজগুলো পাওয়ার কথা আছে, পাশে হয়েছে কাকদ্বীপে। আর পরপর হচ্ছে যখন শিক্ষা যখন মানুষের মধ্যে এসে যাব, তখনই কিন্তু নারী আরও জিগিবে। আগে তো এত লেখাপড়া থাকতো না। আমার যখন 1987-তে যখন আমি 11-এ পড়ে উচ্চ মাধ্যমিক দিয়ে 88-তে এলাম, তখন বা আমার যখন বিয়ে হলো, তা তখন আমার বিয়েদের সুপ্রতীক জানেন তো একটা মজা তো খাচ্ছে। সেটা হচ্ছে আমার বিয়েতে আমি দেখেছি তখন বাড়িতে কারোর বাড়িতে বউ ভাত হচ্ছে, খেতে গেছি, তখন বাবার সঙ্গে গেছি, দেখেছি তখন অনেক বাসনপত্র, গয়নাগাটি, এইগুলো পেতল কাঁসা এগুলো দেয়া হতো, মানে দিবাতে উপহার হিসেবে। আমার বিয়েতে আমার শ্বশুর হচ্ছে একটা বড় রাজকাচারিতে কাজ করছে, কাচারি বাড়ি দেখাশোনা করছে। তিনার বাড়ি তারাতলাতে, ওনাদের বড় বিশাল মেদিনীপুরেও দিনদাতনই, ওই দিনদাতামিলিতে নামখানাবাকের রাজনগর বিশ্বম্বর হাই স্কুল রয়েছে, দেবনগরে মুখ্যদারিন্দা হাই স্কুল রয়েছে। তারপরে সব থেকে যেটা আমার নামখানা দারিকনগর গ্রামটা আপনার দক্ষিণ 24 জেলার মধ্যে সব থেকে বড় গ্রাম বোরাঙ্গঞ্জা, আর ওখানে একটা রুরাল হসপিটাল রয়েছে। দারিকনগরকে এক বাক্যে নামখানা ব্লক চেনে হসপিটালের জায়গায়, বড় হসপিটাল। বাবার অনেক পরিচিতি ছিল, মানে আমার শ্বশুর মশাই, বাবা ব্যাংকে ডিরেক্টর ছিলেন। ওই হসপিটালে একটা বড় বাজার ছিল, সেই বড় বাজারের কমিটিতে ছিলেন। দুর্গোৎসব খন্ডি বিভিন্ন শ্বশুর তখন কাবিনেও নিবেদন পর্যন্ত করা ছিলেন। বিভিন্ন স্কুলের প্রেসিডেন্ট ননদ দেওয়ারা করতো, হাই স্কুলের সভাপতি, কখনো সম্পাদক থাকতেন প্রাইমারি স্কুলে। ওনাদের এইসব পরিচিতির থেকে আমি যেটা দেখেছিলাম যে উপহার হিসাবে আমি কিন্তু 78টা বই দিয়েছি। এটা একটা বই? হ্যাঁ, বিভিন্ন মহাপুরুষের বইগুলো দিয়েছিলাম, যেটা আমার একটা মনে হয় আমার জীবনের একটা বাড়তি পাওনা ছিল। গয়না রাখি, সোনা, এটা তো সাধারণত দেখা যায় না, মানে এটা ঠিক আমি তো অন্তত দেখিনি। যে আমি তখন ভাবছিলাম যে এই উপহারগুলো কেন, এত বই কেন। তা পরবর্তী দিনে আমি যেটা পরে আমার হাজবেন্ডের কাছ থেকে জেনেছিলাম, উনি তো একটা ক্লাবের মেম্বার ছিলেন, তিনি বলেছিলেন যে আমার বন্ধুবান্ধব, বাবার বন্ধুবান্ধব বলতো যে আমার বাড়িটা একদম এসসি বেল্টের একটা বাড়ি, আর এখানে মানুষের পড়াশোনা নেই, শিক্ষা নেই। একটা শিক্ষিত বোমা এসছে, তাকে হিসাবে বই দিয়েছে। বাকি বন্যা আমার এটা পরে জন্মেছে। তাহলে সেই বইগুলো কিন্তু আমি খুব কষ্ট করে রাজ্যে বেঁধে, যেটা একটা বড় প্রাপ্তি, এইটা আমার বড় হরস আছে। এবং এটা খুবই আনকমন ওই সময় দাঁড়িয়ে ওই এলাকায় একজন গৃহবধূ এরকম বই পাচ্ছে। আপনি নিশ্চয়ই বই পড়তে ভালোবাসতেন? সুতরাং হ্যাঁ, বই করতে ভালোবাসতাম, এখনো
এখনো সময় পেলে লোকে মোবাইল দেখে এটা দেখে, আমি কি আপনি বই করেন? বইটা করি। আচ্ছা, সেই স্বামীজির জীবনী হোক, শ্রীরামকৃষ্ণের কথা হোক, রবীন্দ্র রচনাবলী হোক, নজরুলের সঞ্চিতা হোক, আচ্ছা। এরকম ইয়েও করতে খুব না, আপনার মনে হয় এটা আপনার একটা বিশ্বাস হতে পারে যে বইটা খুব জীবনে দরকার, বই পড়াটা যেটা আমাদের মধ্যে চেতনা আনতে পারে। হ্যাঁ, একদম শিক্ষাই তো চেতনা। যতই মানে আপনি যতই জানবেন তত বহুত আছে।